ও রক্ত রক্তকে ভালোবাসে আর রক্ত কথা বলে, এটা তো বাস্তব সত্যি কথা, এটা তো তোমরা জানো। এই যে কিছু মানুষ ওই যে আমাদের ওই কারোর অন্য কারোর কমেন্ট বক্সে লিখছো ভাই বোন এক হয়ে যাও, লিখো না প্লিজ, এগুলো লিখো না, এগুলো লিখবে না একদম। কারণ ও নিজের ব্লাডের নয়, নিজের যে মায়ের পেটের ব্লাড, যে মায়ের পেটের দিদি, সে তার হতে পারেনি, ও আমার কি করে হবে? আমার ও টেপি 5 বছর ধরে ওই বাড়িতে রোজগার করেছিল বলে মনে হয় টেপি 5 বছর টিকতে পেরেছিল। টেপিকে যদি ওরা সত্যি রোজগার করে খাওয়াতো, আমার মনে হয় টেপিকে এতদিন অবধি ওই বাড়িতে রাখতো না, রাখতো না। কারণ টেপি ফোকলার কাছে কিন্তু অনেক কিছু কথা বলেছে। এবার দেখো, তোমরা এখন লিখতে পারো সীমা তুমি তো টেপির হচ্ছে আহ, তুমি তো আগে এদেরকে সাপোর্ট করেছো, তুমি তোমার ভিউয়ার্সকে ইয়েতে রেখেছো। দেখো আমি নিজেই ভুমরের ভেতরে ছিলাম, আমি নিজেই ভাবতে পারিনি এদের এরকমও কোনোদিন একটা রূপ আমি দেখব, কোনোদিন ভাবতে পারিনি। টিপি ফোকলার কাছে মানে এদের রোজগার সম্বন্ধে বলেছিল, আর বলার পর এটাও বলেছিল ওকে ওই বাড়িতে কিভাবে সম্মান দেওয়া হয়। দেখো এটা কোনো আমার ওপর দিয়ে হয়েছে তাই তো? আমি ওদের বাড়িতে সত্যিকারে বলছি, আমি যদি না ঢুকতাম, ওদের এই দোতলা বাড়ি কমপ্লিট করা মায়ের ভোগে চলে যেত। আমি যদি ওই বাড়িতে না প্রবেশ করতাম, আজকে ওদের এই দোতলা বাড়ি আর এই যে বড় বড় লেকচার আর এই যে লোককে ফোন করে আমার ক্যারেক্টার সম্বন্ধে আলোচনা করা সব মায়ের ভোগে চলে যেত। দেখো আমি কিন্তু আমার জায়গায় স্টিল নাও থেকে যাব। তোমাদের অবস্থাটা কি হবে শুধু দেখো। সম্মান, যে সম্মানের শিকড়ে তোমরা ছিলে, আজকে তোমাদের কার্যকলাপে কীর্তিকলাপে তোমাদের এই রকম 2 নম্বরই মনোভাবের জন্যে কোন মাটির তলায় ঢুকে যাচ্ছ, কিভাবে মানুষ তোমাদেরকে ছি 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 করছে। হ্যাঁ, নিজের দিদিকেও এইভাবে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করে মানে ছুঁড়ে ফেলেছে, যে দিদি আর ওদের সঙ্গে সম্পর্কই রাখিনি। আজকে ওর দিদি যে লাইভ করে বলেছিল, তোরা যারা তোকে তোদের অন্ন জোগাড় করে দেয় তাদেরকেই তোরা ছোবল মারিস। ওর দিদি বলেছিল, আমি বলিনি, কিন্তু ওর দিদি এটা বলেছিল, এবং বলেছিল যে তোরা যারা যারা আজকে ওই মেয়েটা তোদের অন্ন জোগাড় করে দিয়েছে, ওই মেয়েটার পেছনেও। সত্যিকারের বলছি, এরা এদের ভেতরে কোনো আবেগ ভালোবাসা বা কোনো রকমভাবে ইমোশনালি কোনো অ্যাটাচমেন্ট মানে নেই একে অপরের প্রতি। নালে এরকম হয়? 5টা বছর যে বউটা সংসার করে গেল, তাকে এত তাড়াতাড়ি, আমি বললাম না, আমি ওর চোখের মধ্যে কখনোই ওর বউকে মিস করা বা বউয়ের জন্যে কষ্ট পাওয়া বা বউয়ের জন্যে মন ছটপট করা, এটা দেখিনি। টেপির মধ্যেও নেই। টেপিও যে বেরিয়ে যাওয়ার পর একবারও চেষ্টা করেনি কোনোভাবেই সংসারটাকে জোড়া লাগিয়ে ফিরিয়ে আসে সংসার করা। আজকে টেপির অবস্থা দেখো, আজকে টেপি কিছু ক্লিয়ার করতে বসলো। তো চলো সেই বিষয়ে আজকে টেপিকে নিয়ে ভিডিও, অবশ্যই ভাই বোনের রক্তের সম্পর্ক নিয়ে ভিডিও, কাকাবাবু সন্তু আছে। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, অনেক দিন পর আজকে টেপিকে নিয়ে একটু ভিডিও করব, তার সাথে অবশ্যই আমাদের সন্তুর কাকাবাবু আছে। হ্যাঁ, আমাদের কাকা দাদুর গল্পটাও কিন্তু আছে। সন্তুর কাকা দাদু বিষয়টা কি সুন্দর না? হ্যাঁ, সেই বিষয়টা ক্লিয়ার করব। কারণ আজকে কেন আত্মীয় স্বজনকে দেখাতে হচ্ছে, আত্মীয় স্বজনের কাছে যেতে হচ্ছে। হ্যাঁ, দেখেছো, বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবা জীবন। আরেকটা কথা, তোমরা আমার কমেন্ট বক্সেও লিখেছো, আরেকজনের কমেন্ট বক্সেও লিখেছো যে যা হয়েছে হয়েছে, মিটিয়ে নাও, ভাই বোন আবার আগের মতন হয়ে যাও। একদমই না। এই বিষয়টাকে নিয়েও আজকে আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করব। দেখো, আজকে অর্ক আর মাম্পি কি ব্লাড রিলেটেড ভাই বোন। আমার পেট থেকে কিন্তু আমার ছেলে আর মেয়ে দুজনাই জন্মেছে, একদম এই একই নাড়ি ছিঁড়ে দুটো বাচ্চা জন্মেছে, অর্ক আর মাম্পি। এদের মধ্যে মারামারি খুনোখুনি, ওরে বাবা, মানে মারামারি, এমন মারামারি হয়েছে সে মানে ভয়ের জ্বালায়, মানে মাম্পি নিচে, তার উপরে আমি, তার উপরে অর্ক, মানে এরা একে অপরকে মারামারি করতে করতে সে মানে এমন পরিস্থিতি, মানে আমি মানে নিচে মাম্পি, এবার মাম্পিকে ঠেকাতে গিয়ে মাম্পির ওপর পড়লাম হুড়মুড়িয়ে, আমার ওপরে অর্ক, মানে সেই মারামারি, মানে সেই মারাত্মক মারামারি। তারপরে তো টেনশন, আর আমি চাপাচাপি মারামারি এগুলো ভয় পাই, ভীষণভাবে ভয় পাই, আমি তোমাদেরকে বলেছি খুব খুব ভয় পাই। তো এই মারামারি ওদের দেখে না আমি ভয়ে বিভীষিকায়
আমি চিৎকার করছি পাড়ার লোক, আমি আমার মেয়ে মরে গেল, আমার মেয়েকে আজকে মেরে ফেলবে না। অর্ক কিন্তু মানে আজকের কথা বলছি না, এটা আমি বলছি 5-7 বছর, হ্যাঁ 5-7 বছর হয়ে গেছে, 5-7 বছর আগেকার কথা। ওটাই ওদের চরমতম ফার্স্ট মারামারি, লাস্ট মারামারি, মানে ওটাই একদম ফার্স্ট ওরকম মারামারি করেছে, আবার ওটাই ওদের লাস্ট ওই রকম মানে বিভৎস মারামারি। তো যাই হোক, কিছুটা দোষ সুব্রত মজুমদারেরও ছিল, কিছুটা দোষ বাইরের লোকেরও ছিল, মানে আত্মীয়, আমাদের আত্মীয়, মানে যাই হোক ওগুলো সাইড রাখছি, মেন ফোকাসে আসছি মারামারি। তো এইরকম মারামারি হওয়াতে তারপরে আমি চিৎকার করে কাঁদছি, পাড়ার লোক সব তাড়াতাড়ি করে পাড়ার লোক ছুটে এসেছে। তার আধ থেকে 1 ঘন্টা পরেই দিদিও কাঁদছে হাউমাউ করে, আমার নাকে একটা বড় নাকচাবি ফুল ছিল, নাকচাবির ফুল ছিটকে চলে গেছে কোথায় বাসনের ঝুড়ির ভেতরে। যা ছেলেও কাঁদছে, মেয়েও কাঁদছে। তারপরে দিদিকে জড়িয়ে ধরে কান্নাকাটি, ক্ষমা চাওয়া চাই, জড়াজড়ি, মানে ওদের ভেতরে মানে ভাই বোনের যা হয়, মানে অভিমান, মান অভিমান ভাঙা যাচ্ছে পালা, মান অভিমানের পালা। তো যাই হোক, তারপর থেকে যখনই ভাই বোনের ঝামেলা লেগেছে, অর্ক কী করে বেরিয়ে যায়, কারণ অর্ক তো ছেলেদের একটু রাগ বেশি, আর মাম্পিরও ভেতরে রাগ খুব, জানো তো, মাম্পিও থামে না, মানে অনেকের আছে যেমন আমি থেমে যাই, সরে যাই, ঘরে ঢুকে যাই, গেট লক করে দিই, মাম্পি করে না, মাম্পি কী করলে ঝামেলা করতেই থাকে, ও আবার একটু কুটিলা টাইপের। তো যাই হোক, এই যে ভাই বোনের ঝগড়া, এত মারামারি, এত চুলোচুলি, এত কিছু হওয়ার পরেও দিনের শেষে কি, ওরা ভাই বোন, একদম দিনের শেষে ওরা এই একটাই পরিচয় ওদের, ওরা এই এক মায়ের পেট থেকেই বেরোনো 2 ভাই বোন। দেখেছো তো তোমরা, সুব্রত মজুমদার হসপিটালে থাকাকালীন কিন্তু একটা ভাই বোনও খোঁজ নেয়নি, তখন কিন্তু এই পরের মেয়ে, যে পরের মেয়ে বলে না, বাড়ির বউ কি আর নিজের মেয়ে হয়, বাড়ির বউ ওই পরের মেয়ে পরই থাকে, আম গাছের ছাল জাম গাছে লাগে না। তো এই পরের মেয়ে ভিক্ষাবৃত্তি করে বলো, লোকের কাছে কটু কথা শুনে বলো, গালাগালি শুনে বলো, কি না বলতে আমায় ছাড়েনি, ডিজিটাল বিক্রি থেকে শুরু সব। তবুও কার, সুব্রত মজুমদার, মানে স্বামীর প্রাণ বাঁচানোর জন্যে। স্বামীটাকে আমার কোনো রিলেটিভ না, ওকে না পরিচয় ছিল, না চেনা ছিল, না জানা ছিল, না আত্মীয় স্বজনের মধ্যে কোনো একটা অজানা লোকের সাথে বিয়ে করে 30টা বছর কাটিয়ে দিলাম, সেই স্বামীর জন্যে তার যেন কোনো ক্ষতি না হয়, সেই কারণে লোকের কাছে গালাগালি শুনেও হলো, কুত্তার মতো হলেও হলো, পায়ে ধরে হলেও হলো, যেভাবেই হোক চিকিৎসা করিয়ে সুস্থ করানোর পর ওমা ঠিক ভাই বোনে আবার মিল হয়ে গেল। ফোন করলো, যেদিন ছুটি হচ্ছে সেদিন ছোটো ননদ ফোন করলো, তারপরে একদিন দিদি ফোন করলো, একদিন এই সেজে দেওয়ার ফোন করলো, একদিন অন্য ছোটো দেওয়ার ফোন করলো, ফোনে গল্প করে এদের মিল হয়ে গেল আবার। কিন্তু আমি, হ্যাঁ, পরের মেয়ে পরমানন্দ, সে আলাদাই রয়ে গেলাম। তো কিন্তু না, এই যে আমি আমার কর্তব্য করেছি, আমি যেমন সে যেমন আমরা যখন বিয়ে করি তখন বলি না যে রোগ ভোগ সুখ দুঃখ সব সময় পাশে থাকবো, তো তেমনি রোগ ভোগ সুখ দুঃখে সব সময় পাশে থাকবো, বচন দিয়েছি। তা বচন প্রাণ যায় পর বচন না যায়, বচনটা আমি ফুলফিল করবই, আমার কর্তব্য আমি করে যাচ্ছি। তো এই ভাই বোন দেখো, এত কিছু হয়, এত কিছু, আমি এগুলো এক্সাম্পল দিলাম, এত কিছু হওয়ার পরেও কিন্তু সেই ভাই বোন। আজকে টেপির দাদা কিন্তু টেপিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে কারণে টেপির কিন্তু বিয়ে করতে বাধ্য হয়ে, মানে সরি, এটা আমি কথা বলছি, ওখানে আবার টেপির না টেপির গুণগান গাওয়ার কোনো প্রশ্নই আসে না। টেপি তখন টেপির শ্বশুর বাড়ির থেকেও মানে ঢুকবে নাই তো পণ করেই বেরিয়েছিল, তো সেই জায়গায় ফোকলার হাত ধরতে মানে সুবিধা মনে হয়েছিল, যে ফোকলাকে ধরবো তবু ওই বাড়ি যাব না। কে লাথি মেরেছিল টেপিকে? টেপির দাদা, তাই তো? সেই দাদাকেই কিন্তু আবার গলায় গলায় ভাব, এক টোটোই ঘোরা বেড়ানো, দাদা কি খাবে, দাদা কি পরবে, দাদার মুখ ফুলে আছে কেন, দাদা কি চায়, মানে দাদাকে খুশি করার জন্য বৌদি, দাদা, মা সবাইকে টেনে বেরিয়েছে, করেছে তো। এই যে ব্লাড কানেকশান, এই যে মা বাবা ভাই বোন, এই ব্লাড, দেখো যতই যাই হোক ফেলা যায় না, নিজের রক্তকে কখনোই মোছা যায় না, ফেলা যায় না। আজকে এই যে রুমালির কথা বলছি, রুমালি তো নিজের মেয়ে,
ওনার নিজের মেয়ে, নিজের দিদি, তারপরেও এদের ভেতরে এত ডিস্টেন্স কেন? দেখো, যতক্ষণ না নিজের ওপর দিয়ে না যায় ততক্ষণ কিন্তু আমরা বুঝি না। আজকে তুমি খাচাত করে নিজেরটা কাটবে, ওখানে যে ব্যথা পড়বে, স্টিচ পড়বে, আর ওখানে যে পুঁজ বেরোবে বা যাই হোক পেকে যাবে, সেলাই কাটার সময় আবার ব্যথা লাগবে, এগুলো তোমার ওপর দিয়ে না হওয়া পর্যন্ত তুমি উপলব্ধি করতে পারবে না, যে যতই বড় জ্ঞানদাতা হোক, জ্ঞান দিয়ে যায়। কিন্তু আমরা কি করি অনেক সময় ভাবি কি ওর যেরকম হয়েছে নিশ্চয়ই কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, হতেই পারে, হয়তো ওরা এতটা খারাপ না, যেটা আমরা শুনছি হয়তো ততটাও না, ওরা হয়তো ভালো, এরকম। তো সেরকম দিক থেকেই আমরা চেষ্টা করেছিলাম পরিবারটাকে, কারণ পরিবারটা যেরকম বাহ্যিকভাবে যে ওদের জীবনযাত্রাটা দেখায়, আসলে ওদের মনটা কতটা কূট বা মনটা কতটা নোংরা কদর্য, সেটা তো আমরা বুঝতে পারতাম না, তাই না? না মিশলে, ডিপলি এভাবে না মিশলে অ্যাকচুয়ালি মানুষের মনের ভেতরে কতটা কূট, কতটা নোংরা ভরা আছে বুঝতে পারতেন না। আজকে আমি বলছি তা আমাকে নিয়ে যে যেরকম চর্চা করে করুক, কিন্তু দিনের শেষে এটাই বলতে তাদের সবাইকে বাধ্য হয় যে সীমা অন্তপক্ষে এরকম না, সীমা অন্তপক্ষে মানুষকে ঠকায় না, সীমা অন্তপক্ষে হচ্ছে কারুর কারুর এতটা বড় ক্ষতি হয়ে যাক বা কারুর ক্ষতি সীমা নিজের হাতে করতে পারে না, বা সীমা এতটা নিষ্ঠুর না, এই কথাগুলো কিন্তু আমার শত্রুরাও বলবে মনে হয়। বা সীমা ভালোবাসার পাগল, সীমা ভালোবাসা একটু দিলেই সীমা গলে যায়, মন ভুলে যায়, সীমা ভুলে যায়, সীমা চট করে সবাইকে বিশ্বাস করে, সীমা সীমা চট করে সবাইকে মন থেকে ভালোবাসে, এগুলো বলবে। যাই হোক, এই ভাই বোনকে নিয়ে বলতে গিয়ে একটু অবশ্যই আলোচনা করছি, যখন বড় করেই করি, তো এই ভাই বোনকে বলতে গিয়ে তাই কখনোই ব্লাড যেখানে এরা এক হয়নি, ব্লাড যখন একটা ব্লাড যখন আর নিজের ব্লাডকেই ছুঁড়ে ফেলে দিয়েছে, বা এরাও সেইভাবে কিন্তু মিস করে না ওকে, না এরা যে ওকে মিস করে বা এদের যে কষ্ট হয় বা এরা যে দুঃখ পায় তা না, কিন্তু একদমই না, এরাও কিন্তু পুরো ভুলে গেছে বা এরাও ওকে পুরো মন থেকেই মুছে দিয়েছে, ছুঁড়ে ফেলেছে। তা সেই জায়গায় আমাকে, আমার অস্তিত্ব ওখানে থাকবে, এগুলো তোমরা ভাবলে কী করে? ভাববেই না। যেটা চলে গেছে চলে গেছে, যে মুছে গেছে মুছে গেছে। দেখেছো না, ওরা সামান্য মানে বাচ্চাটার সাথেও কোনো সম্পর্ক ওরা জুড়ে রেখে দিতে চাইলো না, যে বাচ্চার থ্রুতেও যে মাঝে মাঝে ফোন করবে, বাচ্চার খোঁজ নেওয়ার নাম করেও যে কলটা আসবে, সেটাও ওরা চায় না। মানে বাচ্চাটারও খোঁজ তোমাদের নিতে হবে না। মানে এরা এরকম, এরা যখন কারোর সাথে দুশ্মনী করে বা এরা যখন কারোর সাথে ডিটাচ হয়, তখন এরা এমনভাবে ডিটাচ হয়, এরা জীবনে সেই মানুষটাকে দেখেই নি, চেনেই না, জানেই না, বা কোনো দিন মানে বলতেই পারবে না এই মানুষটা কোনো দিন ওর উপকার করেছে বা এই মানুষটার দ্বারাও কোনো দিন উপকৃত হয়েছে। এরকম করে এরা সম্পর্ক নষ্ট করে, এরকম করে একেবারে এরা হচ্ছে একবারে বলতে পারো একবারে পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম, পৃথিবীর সব থেকে স্বার্থপর, বেঈমান, সেলফিশ। সেলফিশ আর স্বার্থপর তো একই। মানে যত রকমের, শুধু নিজের ভালো, নিজে ভালো থাকবো, ভালো খাবো, ভালো পরবো, নিজের গুণগান, আর লোককে শুধু অভাব অনটন দেখানো, এইটা হচ্ছে এদের মেন ইয়ের মধ্যে পড়ে। খুব, আমি সত্যি বলছি, মানুষ যে এই রকমভাবে কোনো সম্পর্ককে ধুয়ে মুছে সাফ করে ফেলতে পারে, এদেরকে দেখে বুঝলাম। আমার সাথে প্রচুর মানুষের ঝামেলা হয়েছে, প্রচুর মানুষের সাথে আমি আলাদা হয়েছি, কিন্তু আবার পরবর্তীতে কখনো না কখনো মিল হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে, আবারও পুরনো সম্পর্ক ফিরে এসেছে। কিন্তু এদের মতন আমি খারাপ, সত্যি বলছি, আমার চোখে দেখা দেখিনি। তো এটা গেল হচ্ছে ভাই বোনের সম্পর্ক। যে যারা লিখছো তারা লিখো না, আমি বলবো এটা একেবারে তোমাদের মানে বেকার কথা, তোমরা লিখবে বেকার ফালতু এটাকে নিয়ে। আবার কমেন্ট বক্সে অনেকে অনেক রকম আলোচনা করবে। যারা আমায় ভালোবাসো তারা আবার কিছু মানুষ আছে আমার যারা বিপক্ষে শত্রু, তারা বলবে ওই দেখো সরু গলি খুঁজছে ঢোকার। তাই আমি তোমাদেরকে বলবো, আমাকে যারা ভালোবাসো তারা এইসব কথা লিখবে না, আর আমাকে ডিপলি যারা ভালোবাসো তারা চাও না যে ওই বেইমানের সাথে আমার আর কোনোদিন কোনো সম্পর্ক থাকুক, এটা আমি জানি। কিন্তু কিছু মানুষ আছে তো সফট হার্টেড, মানে সফট মনের মানুষ, তারা আমাকেও ভালোবাসে, ওকেও ভালোবাসে।
তারা চায় যে আগের মতন সম্পর্কটা হয়ে যাক আবার, তা না, সেই জায়গাটা আর কোনো দিন আসবে না, আসবেই না, আর কোনো দিন আসবে না, স্বপ্নেও আসবে না। এইটা চলে গেল ওর কথা। এবার বলি আমাদের টেপির কথা। টেপি কিছু কথা ক্লিয়ার করতে বসলো। প্রথম কথা বলছি, টেপি দেখো, তুমি আমার শত্রু কোনো কালে ছিলে না, কারণ আমি তোমাকে শত্রুর চোখে দেখিনি। কিন্তু হ্যাঁ, কন্টেস্ট মানে এখন ধরো আমি এর হয়ে লড়েছি, কেউ তোমার হয়ে লড়েছে, সেখানটায় ফল্ট বা যাই হোক, তোমাকেও অনেক কথা বলেছি, তুমিও আমাকে শাস্তি দেওয়ার জন্য অনেক রকমভাবে প্ল্যান করেছো, অনেক ঝামেলা পাকিয়েছো, সেগুলো সরিয়ে রেখে একটা কথা বলছি, তুমি ভিডিওর ভেতরে না ওই ন্যাকা ন্যাকা কথাগুলো প্লিজ বলো না। তোমার ভিডিওগুলো তাহলে আরও সুন্দর হবে। তোমার ভেতরেও একটা অ্যাচিভ করার ক্ষমতা আছে। তুমি যখন এখন চলে গেছো, এখন যখন তোমার শ্বশুরবাড়ির লোকেদের আসল চেহারা সকলের সামনে চলে এসেছে, তাহলে তুমি তো এইখানটা একটা বড় সুযোগ যে তুমি তোমাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারো সকলের সামনে। তা সেই জায়গায় আমি তোমায় বলবো, এই ন্যাকা ন্যাকা কথাগুলো, আদো আদো কথাগুলো, একবারে উল্কু ফুলকু কথাগুলো, এইগুলো ছাড়ো। নিজের জীবনে একটা সিরিয়াস হও। সিরিয়াস হয়ে অবশ্যই কন্টেন্টের জন্য আমরা ছ্যাবলামো করি না, ফকরামো করি না, আমি লাইভে আড্ডা মারি না, কিন্তু যেখানে আড্ডা মারার আমি সেখানে আড্ডা মারি, আর আমার যেখানে সিরিয়াস থাকার আমি কিন্তু সেখানে সিরিয়াস থাকি। একবার আমি, আমার ছোটো ননদ, আরও অনেক কজন মিলে, মানে আমাদের রিলেটিভ মিলে, সবাই মিলে বিরিয়ানি খেতে গেছে। সেটা হচ্ছে ইসলামপুরে, তখনও ইসলামপুরে সবে সবে বিরিয়ানি টিরিয়ানি উঠেছে, মানে পুরনো হয়নি। এখন আমার ননদের ছেলে মেয়েদের খাওয়ার খুব শখ, আরও কয়েকজন ননদেরই ছেলে মেয়ে সব ছিল বোধহয়, বড় ননদের ছেলে ছিল, ছোটো ননদের ছেলে মেয়ে ছিল, হচ্ছে ছোটো ননদ ছিল, আরও সেজন মেজ ননদের ছেলে ছিল, এরকম করে আমার মাম্পি অর্ক ছিল, এরকম করে সব বাচ্চাদের নিয়ে আমি আর আমার ননদ বেরিয়েছিলাম। তো একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ঢোকার পর বিরিয়ানিটা ঠান্ডা। তো এইবার আমি প্রথমে হাসছিলাম, হাসতে হাসতে বিরিয়ানিটা যখন ঠান্ডা, তখন আমি বলছি কি বিরিয়ানিটা ঠান্ডা কেন, দিয়ে বলছে কি না এরকমই, আমারও কি এরকম তো বলার কথা ছিল না, আপনারা তো বললেন গরম বিরিয়ানি, জিজ্ঞেস করে বসলাম, তখন বললেন না ঠান্ডা তো খাবে না, না দেওয়া হয়ে গেছে। এবার আমার ছোটো ননদ বলছে দিয়ে দিয়েছে, থাক ছেড়ে দেবো, দেখিয়ে নেব। আমি এমন করে তাকিয়েছি, আর এমন করে ওই দোকানদারের দিকে তাকিয়েছি, আনলাম ঠান্ডা বিরিয়ানিগুলো কেন খাবে, পয়সা কি আপনি নেবেন না, পয়সা কি। আমি কিন্তু আমার রূপ না সেকেন্ডে বদলে যায়, আমি সিচুয়েশান অনুযায়ী আমি নিজের কথা, ভাষা, আমার আওয়াজ, আমার ব্রেন, আমার সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়। এটা কিন্তু আমার মানে এই যে আমি আড্ডা মারছি, আমি তোমাদের সাথে ফুলফিল আড্ডা মারছি, আড্ডা মারতে মারতে কিন্তু কোনো রকমের সিরিয়াস কথা হলে কিন্তু আমি তখনই সাট করে গরম হয়ে যায়, আবার সাট করে নেমেও যায়, যে আবার আমি কুল ডাউন হয়ে গিয়ে আমি কিন্তু নিজের যে সিচুয়েশানে প্রথমে ছিলাম, যে মজা করছিলাম, কিন্তু সেখানে ফেরতও চলে আসতে পারি। তাই আমি বলবো জীবনে টেপির ভিডিওতে যে অন্তপক্ষে এই ব্লগগুলো, কারণ অনেক ভালো ভালো মানুষ কিন্তু ব্লগ দেখে, সেই জায়গায় আরও এদেরকে তো দেখার পর এদের এই বিরক্তিকর, সত্যিকার বলতে এই যে এই ফ্যামিলিটাকে যাকে আমি সাপোর্ট করেছিলাম, তাদের কিছু নোংরামি আসার পর কিন্তু অনেক মানুষ কিন্তু টেপিকে আবারও নতুন করে দেখার উৎসাহ জাগাচ্ছে, উৎসাহ হয়তো তাদের ভেতরে একটু একটু করে হলেও আসছে। তো সেই জায়গায় টেপিকে বলবো সিরিয়াস হও, সিরিয়াস হয়ে সুন্দর করে একটা ব্লগ দাও, যেটুকু দাও, 13 মিনিট দাও, 15 মিনিট দাও, 12 মিনিট দাও, একটা সুন্দর ব্লগ দাও, যে ব্লগগুলো দেখে মানুষ ভাববে যে না তুমি একা মেয়ে যে একটা স্ট্রাগল করছো, যে তোমাকে লাইফটা তোমার ছোট না, আর লাইফটা কিন্তু সহজ না, বসে খেলে রাজার ধনও কিন্তু ফুরিয়ে যায়। তা সেই জায়গায় তুমি একটা প্ল্যাটফর্ম পেয়েছো, সেই জায়গাটা তোমাকে সুন্দর করে প্রেজেন্ট করো। ওই ন্যাকামো, ওই আদো আদো কথা, ওই যেন একদম তুমি হাসনাবাদের মানুষ, তো হাসনাবাদই লিখবে। তোমার চ্যানেলের ভেতরে ম্যাক্সিমাম লোক হাসনাবাদ, বাতকুল্লা, কৃষ্ণনগর, বাইরেরও আছে, তোমাকে তো প্রচুর মানুষ বিদেশ থেকে দেখে, তা তাদের জন্য কি তুমি ইংলিশে কনভার্ট করে ভিডিও করবে না? তোমার ন্যাচারাল, তোমার নেচার যেটা, তোমার আসল পরিচয়, তোমার আসল ঠিকানা, তুমি আসলের সাথে চলবে, এটা ঠিক।
তোমার যে যে কথাটা তুমি বলতে গেছো সেটাও কিন্তু ঠিক। যেমন শিলিগুড়ির লোকরা ম্যাক্সিমাম কৃষ্ণনগর এখন যেমন চিনে গেছে, এখন কিন্তু আমি কৃষ্ণনগর কৃষ্ণনগর কৃষ্ণনগরই বলি, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার ননদরা ম্যাক্সিমাম কিন্তু এটাই ঠিক এই কথাটাই বলতো, কলকাতায় থাকে। দাদা কোথায় থাকে? কলকাতায় থাকে। আমি বিয়ে করে কোথা থেকে গেছি? কলকাতা থেকে এসেছি। কিন্তু এখন মানুষ কৃষ্ণনগর, এই যে আমার কৃষ্ণনগর সিটি জংশন, এটা কিন্তু এখন মানুষ জেনে গেছে। এখন মানুষের মুখে কলকাতা বলতে হয় না, কলকাতা থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স প্রায় 2.5 ঘন্টা। যেমন ইসলামপুর থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় 1.5 থেকে 2 ঘন্টার কাছে। কিন্তু আগে আমরা কি বলতাম? শিলিগুড়ি। শ্বশুরবাড়ি কোথায়? শিলিগুড়ি। শ্বশুরবাড়ি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি তো না, ইসলামপুর। এখন যেমন বলি ইসলামপুর, ইসলামপুরটাও কিন্তু এখন বেশ মানুষের মুখে মুখে চাউল হয়ে গেছে, এবং মানুষ এখন সব জায়গা চেনে। সোনারপুর, ইসলামপুর, বিধাননগর, বাগডোগরা, এইগুলো একটা করে স্টপেজ। তা আমি তো শিলিগুড়ি বলে ফেললে হলো না, শিলিগুড়িতে তো নয় আমার শ্বশুরবাড়ি, শিলিগুড়িতে আমার রিলেটিভ আছে। যেমন কলকাতা এখানটায় মেন জায়গা, যে কলকাতা মানে দক্ষিণবঙ্গে হচ্ছে কলকাতা, কলকাতা বলে দক্ষিণে, আর উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি। তারপরে ওই দিকে থেকে ওই দিকে যেখানে দার্জিলিং যাও, গ্যাংটক যাও, যে দেখো উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছে, মানে এবার উত্তরবঙ্গে তো না, একটা সাইড আছে। তো এরকমই। তো ও এটা বোঝাতে বসেছিল, সেটা আমি বুঝেছি, যখনই ও বলতে বসেছে সেখানে বুঝেছি। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে, তোমাকে তো তোমার ভিউয়ার্সরা দেখছে, তুমি তো না যে তুমি ওখানকার কোনো পরিচিত মানুষের সাথে কথা বলছো তাকে বোঝানোর জন্য তুমি কলকাতা বলছো, বা তাকে বোঝানো, তুমি তো ওটা তা করছো না। তুমি এখানে অ্যাকচুয়ালি তুমি ব্লগার, তুমি যে ব্লগগুলো তুমি দৈনন্দিন তোমার এভরিডে রুটিন তাদের মুখস্থ। তুমি শ্বশুরবাড়ি কী কাপড় পরেছিলে, তুমি শ্বশুরবাড়ি কোন দিন প্রথম চুড়িদার পরেছিলে, তোমার শ্বশুরবাড়ি কোন দিন তুমি ভাত খাওনি, বা কোন দিন তুমি ডিমের পোস্ট দিয়ে ভাত খেয়েছিলে, কোন দিন তোমার ডিমও ছিল না, সাদা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে গেছিলে, তাদের মুখস্থ। তো সেই জায়গায় তোমায় কলকাতা বলতে হবে না, তুমি তোমার হাসনাবাদ বা তোমার ওই গ্রাম যেটার জায়গা সেখানকার ঠিকানাটা বললেই যথেষ্ট, যথেষ্ট। কারণ তারা তোমাকে দেখছে, তোমার তার মানে তোমার ডেলি রুটিন সম্বন্ধে তাদের মুখস্থ আছে। তুমি এই নয় যে তুমি ওইখানে তোমাকে যেখানটায় ওই টাইসক্রিমগুলো যে অনলাইনে লোক এসে দিয়ে যাচ্ছে, তুমি ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে কেউ যাচ্ছে তোমায় জিজ্ঞেস করলো কাহা সে আয়ে হো, তব তুম বললা হাম কলকাতা সে আয়ে হো, সেটা ওকে মানায়। কিন্তু তোমার চ্যানেলে এসে ব্লগে মানায় না যে তুমি কলকাতাবাসী, কারণ কলকাতাতে তো তুমি থাকো না। কলকাতা থেকে তোমার হাসনাবাদ প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা। যেমন দিল্লি, হ্যাঁ, এখান থেকে আমাদের যদি বলে, এখন আমি নয়ডা থাকি, বা আমি ওখানেও তো এরকম ছোটো ছোটো অনেক জায়গা আছে, সেসব পাড়ার নাম বললো বা এরিয়ার নাম বললে আমরা চিনতে পারবো না। তাই আমাদেরকে এক কথায় কোথায় থাকে? দিল্লি থাকে। কোথায় থাকে? দিল্লি থাকে। যারা চিনতে পারবে না, কিন্তু নয়ডাটা মানুষ চেনে, দিল্লি কোথায়? নয়ডা, এটা কিন্তু মানুষ চেনে। এবার দিল্লির ভেতরেও যে ছোট ছোট গ্রাম আছে সেগুলো মানুষ চেনে না, সেই জায়গাটায় মানুষের ক্ষেত্রে মানুষ বলে যে আমি হচ্ছে দিল্লিতে থাকি, বা দিল্লির অমুক গ্রামে থাকি, এটাও কিন্তু বলে। এইগুলো হচ্ছে মানে মানুষকে মানে ভালোভাবে বোঝাতে এলো। আমি মনে মনে ভাবলাম বেশ একটা কোনো মশলাদার খবর টবর দেবে, যে তোমাকে জানাতে এলাম, তোমাদেরকে সবটা ক্লিয়ার করতে এলাম। আমি ভাবলাম যাক বাবা, শ্বশুরবাড়ির কিছু বোধহয় ক্লিয়ার করতে এলো। তা দেখলাম না, শ্বশুরবাড়ির কিছু ক্লিয়ার করতে না, ও যেখানে থাকে কোনো থাম্বনেলে বোধহয় দিয়েছে। আমি অনেক দিন ওর ভিডিও দেখি না, অনেক দিন পর আজকে ওর ব্লগটা দেখলাম, এবং ক্লিয়ার করতে এসেছে দেখে আরও দেখলাম। তোমার ব্লগ কি ওখানকার হিন্দিভাষী মানুষ দেখে? মনে তো হয় না, তোমার দর্শক তো আগে থেকেই জানে যে তুমি কোথায় থাকো, অকারণ কলকাতা বলবেই বা কেন? কাকে বলছো ব্লগে? তোমার দর্শককে তো। একদম ঠিক কথা, ঠিক কথা বলেছো। পড়লি না? আচ্ছা, এটা কার বাড়ি? এখানে অনেকে খুব ভালো হয়েছে ব্লগটা, মন দিয়ে ব্লগ করো, নিজের ভালো মন্দ দেখে চলো। অবস্থা কী অবস্থা করেছো গো নিজের জীবনের,
খুব ভালো লাগছে এই জীবন কাটাতে। দেখলে তো একটা ভুল সিদ্ধান্ত, ভুলভাল পদক্ষেপ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। যাই হোক, ভালো থেকো। এটা কিন্তু একদম সত্যি কথা। এই যে একটা সুপর্ণা পোদ্দার একটা ভুল পদক্ষেপ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। একদম আমি বলছি না, তোমরা যাই করো তাই করো, নিজের বাড়ি ছেড়ে কখনোই বেরোবে না। একদম যে কোনো বিষয় একটা অটল সিদ্ধান্ত সবসময় নিয়ে রেডি রাখতে হবে, যে তুমি যে কোনো কাজে যে পা দিচ্ছ বা পদক্ষেপ ফেলছো, সেটার ব্যাক সাইডটা কী হতে পারে। কখনো ফ্রন্ট না, ব্যাক সাইডটা, এর পেছনে কি আসতে পারে, এরকম সব কিছু দেখে বুঝে তারপরে চলতে হয়। আচ্ছা, ফ্লিপস কিনে নেবে, হেয়ার রিগ্রোথ হবে না। 3 থেকে 4বার ইউজ করার পর হেয়ার গ্রোথ বন্ধ হয়ে যায়, মানে ওই মানে ইয়েটা, এই হাতের লোম তোলাটা। আচ্ছা, ওর তো ক্যামেরার এমন অবস্থা, আমার মনে হচ্ছে হাত লোম তোলা হাতটা যেমন, তোলা ছাড়াটাও তেমনই লাগছিল আমার চোখে। আমি জানি না। আজকে ব্লগটা খুব ভালো আছে। ভালো থেকো, তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। চারিদিকে অবস্থা দেখছো তো, আর যাই করো, ভিক্ষা তো করোনি। অনেক ভালোবাসা, মানে আর যাই করো। দেখো, ভিক্ষা ও করেনি, মানুষ ওকে দিয়েছে, কিন্তু নেয়ার পর এই যে বেইমানিটা, এটা ঠিক না। ভিক্ষা ও করেনি, ও কারোর কাছে চায়নি, এটা তোমরা বলো না। দেখো, আমি অনেক জায়গায় ক্লিয়ার করে দিয়েছি, যদি কেউ ওকে যেচে দেয়, যদি কেউ ওকে ভালোবেসে দেয়, এটাকে ভিক্ষা বলে না। কিন্তু কিন্তু বাট লেকিন পরন্তু এই যে নেওয়ার পর বেইমানিটা, এটাকে একদম মানা যায় না। এটা হচ্ছে একদম নিম্নরুচির কাজ, নিম্নরুচি। ছি, নেয়ার পর কখনোই ভুলতে নেই যে তুমি নিয়েছো, তুমি উপকারে নিয়েছো এবং তোমাকে সে ভালোবাসে দিয়েছে। যখন নিয়েইছো তখন অস্বীকার করার কি আছে। কত নিয়েছে ভাবনা চিন্তার বাইরে। ওরটা আগে আরটিআই করলে বেরিয়ে আসবে, যে কোনো প্রকারে ক্যাশ নিক আর যাই নিক, ওর মান্থলি ইনকামের যা ইনকাম করেছে সেইগুলোর হিসাব করে ওর এই বাড়ি বিল্ডিং কমপ্লিট করা, 3 লাখের বাইক কেনা, তারপরে হচ্ছে বাড়ির ফার্নিচার, বাড়ির হচ্ছে এই ডেকোরেশন, সব হিসাব বেরিয়ে আসবে। ও কত টাকা রোজগার করেছে, কত টাকা সংসার চালিয়েছে, কত টাকা উকিলকে দিয়েছে, আর কত টাকা ও হচ্ছে এই ল্যাভিশলি লাইফ, মানে এই যে এই সুন্দর করে সমস্ত কিছু সাজিয়েছে। মানুষ তো আরও অনেক কিছু জানতে চায়, পারলে সেগুলোর উত্তর দিও। কোশ্চেনগুলো তোমার সব জানা, তাই নতুন করে বলার দরকার পড়বে না। মানুষ তো আরও অনেক কিছু জানতে চায়, একটা দুটো ক্লিয়ার করলে হবে? অনেক কোশ্চেনই তো তোমায় করে, সেগুলো পারলে ক্লিয়ার করো। যাই হোক, একটা এমার্জেন্সি ফোন এসে গেছিলো, আর আমি একটু অন্যমনস্কও হয়ে গেছিলাম। তো যা মানে টেপির অবস্থাটা একটু বললাম। আর টেপি অ্যাকচুয়ালি কীভাবে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। দেখো, মেয়ে মানুষের যদি বাবা মা ঠিক না থাকে, বাবা মা যদি সঠিক গাইড না দেয়, বাবা মার যদি সঠিকভাবে পরিচালনা না করে, তাহলে কিভাবে একটা মেয়ের জীবন নষ্ট হয়। টেপিকে দেখলে বোঝা যায়। টেপির অ্যাকচুয়ালি বাবা মার গাইডনেসটাও ঠিক ছিল না। আর এই রকমভাবে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়া, তারপরে সেখানে 5 বছরের শ্বশুরবাড়িতেও আমার মনে হয় না, কারণ এদেরকে দেখে তো আর আমার কোনো বিশ্বাস নেই। কারণ এরা অ্যাকচুয়ালি মানুষের সাথে কি করতে পারে, কীরকমভাবে মানুষকে অ্যাভয়েড করে, কীভাবে মানুষকে দুর্ব্যবহার করে, কীভাবে মানুষকে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয়। তো এদেরকে তো তোমরা দেখলে। তাও টেপি ওই বাড়িতে মোটামুটি যেটুকু সম্মান ছিল, টেপি রোজগার করতো বলে, টেপি ফ্রন্ট ক্যামেরায় থাকতো। আজকে আমার এই কথা বলতে বলতে আমার মনে হচ্ছে, টেপি যে ফোকলার কাছে বলতো না, আমি রোজগার করি বলে তাই আমাকে এই বাড়িতে ওরা রেখেছে, কথাটা কোথাও না কোথাও সত্যি। কথাটা কথাটা কোথাও সত্যি। এটা কিন্তু এখন আমার মানে মেয়েটা যেহেতু রোজগার করতো, মেয়েটা যেহেতু ক্যামেরার ফ্রন্টে ছিল, আর মেয়েটা ছাড়া যে ওদের রোজগারটা হতো না,
এটা ওরা জানতো, কারণ আমি প্রথমে ওদের বাড়িতে গিয়ে ঢুকে এটা দেখেছি, ওরা না ক্যামেরা ফ্রেন্ডলি না, মানে ক্যামেরার কাছে এসে তত তত করতো, কথা বলতে ঠিক সঠিকভাবে পারতো না। একটা কথা যে কতবার কাট দিত আর কতবার যে ও কাটিং করতো, কিন্তু এডিটটাও ভালো করতে পারতো, এডিটটা খুব সুন্দর করে, কারণ বোঝা যায় না যে ও অনেকবার কাট করে বা অনেকবার ও মানে কথা গুলিয়ে ফেলে। তো সেই জায়গায় টেপি এক্সপার্ট। টেপিকে ওই বাড়িতে ওরা সহ্য করতো বা যতটুকু সম্মান দিয়ে রেখেছিল শুধু টেপির উপার্জনের জন্যে। টেপি, কারণ আমি এখন তো তাই ভাবছি, দেখো আমার সাথে ওদের কি হলো, ওদের মনের একটু 19 থেকে 20, মানে ওরা যেটা বলবে সেটাই তোমাকে মেনে নিতে হবে, সেটাই সঠিক। এবার ওদের মনের বাইরে যদি তোমার মনে হয় যে না এরা এটা ভুল করছে আর এই ভুলটাকে সাপোর্ট করা যায় না, আর এই ভুলটাকে সাপোর্ট করলে তো বিশাল বড় ভুল হয়ে যাবে, ওদের কোনো ইচ্ছাতে তুমি বাধা দিলেই তুমি খারাপ হয়ে যাবে। এটা এখন তোমাদের কাছে প্রমাণ হয়ে গেল। তো এটাও আমি বলে দিলাম যে টেপি যে ফোকলার কাছে গল্প করেছিল না যে আমি এই বাড়িতে এত টাকা রোজগার করি অথচ আমার সেভাবে কোনো মানে সম্মান নেই, কারণ এরা এদের মতো চলে, এরা পুরো টোটালি আমার মনে হয় আমি বলছি, দেখো এখন আমি শিলমোহর ফেলছি না বা মনের আমি মেলানোর চেষ্টা করছি যে মনে হয় এরা মা বেটা কী করতো, টেপি একা যেহেতু টেপিকে অ্যাভয়েড করতো, টেপিকে মানে টেপির মতো ছেড়ে দিত, যেমন স্বামী স্ত্রী বসে গল্প করা একটা মানে ইয়ে করা বা যেটাই হোক, বউয়ের কেন মুখ ফুলিয়ে রয়েছে, অনেক সময় জানো তো আমি মুখ ফুলিয়ে থাকলে একটা জিনিস দেখেছি, মাম্পি অর্ক, এটা তোমার আজকে না আমি অনেক ভিডিওতেই বলেছি, মাম্পি অর্ক শুভ কিন্তু ব্যস্ত হয়ে পড়ে যে আমি চুপ কেন, মানে আমি কটর 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 কথা বলে যাওয়াটা ওদের কাছে যে না তার মানে ঠিক আছে, কিন্তু আমি যখন টোটালি স্টপ হয়ে যাই তখন ওদের ব্রেনে কাজ করতে থাকে স্টপ কেন, তাহলে কে কোথায় অন্যায় করেছি, সেটা ওরা বারবার কথা বলতে মানে গায়ে পড়ে কথা বলে সেই বিষয়টাকে হালকা করার চেষ্টা করে। তো কেন চুপ আছি কেন, তো এটা ধরো টেপিরও রাগ হলে যে স্বামীর মান ভাঙানো বা একটুখানি হলেও মানে দেখো এটা তো অবশ্যই সুব্রতদার মানে শুভ কত বয়স, তারপরেও কিন্তু রোমান্টিক ছিল না তা না, একদম রোমান্টিক ছিল না তা না, সবসময় একটু ফিসলামো মারা আড্ডা মারা জড়িয়ে ধরা তোমার হচ্ছে ফকরামো মারা এগুলো তো অবশ্যই করতো। তোমার হচ্ছে মুখ ফুলে আছে কেন, কেন মুখ ফুলে আছে, কেন রাগ করে আছে, কেন কথা বলছি না, এগুলো নিয়ে। তো এটা টেপির ক্ষেত্রে আমার মনে হয় না ওরা সেইভাবে কোনো রাগ ভঞ্জন বা মান ভঞ্জনের কোনো কাজ করতো, মানে টেপি ওরা ভেবে নিয়েছে টেপি আর এখান থেকে যাবে কোথায়। হ্যাঁ দেখো সব কিছুরই কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মানে বাঁধ ভেঙে যায়, এটা কিন্তু সত্যিকারের কথা। সব কিছু আমি আজকে তোমরা বলতে পারো যে আজকে কেন বলছো, এতদিন কেন বলোনি, আমার ওপর দিয়ে যতক্ষণ না যাচ্ছে আমি তো ফিল করিনি এই বিষয়টাকে, আমি এতদিন ফিল করিনি, ওরা যে কতটা খারাপ হতে পারে এখন তো ফিল করছি একদম। একটা সময় কিন্তু আমি ভাবতাম যে ঠিক করেছে বলেছে, কারণ ও এগুলো করে গেছে সেগুলোই ও বলছে, কিন্তু এখন ভাবছি যে সত্যিকারের কি করে বলেছে বা কেন বলতো, এতটা ওর ভেতরে কেন কষ্ট হতো না, একটা বউয়ের নামে একটা তার স্বামী যখনই বাইরে কোনো কেচ্ছা কেলেঙ্কারি বের করছে সেটা ওর মনের সঙ্গে যুদ্ধ কেন করতো না, যে এটা তো আমার বউ, আজকে আমি বাইরে পাবলিক করে দিচ্ছি, এটা তো আমার বউয়ের গায়ে কাদাটা লেগে যাবে, এর সাথে তো আমি 5 বছর ঘর করেছি, এর পেট থেকে তো আমি আমার সন্তানটাকে পেয়েছি, তাই আজকে হ্যাঁ এখন বসে বসে আমি এগুলোর সাথে যুদ্ধ করি যে কেন আমি সেদিন এরকম ছিলাম, কেন আমি এরকম করিনি, কেন আমি ওদেরকে দেখে এতটাই মায়ায়, আমি সত্যি বলছি আমি কাকিমার চোখের জলটা যেন আমার বুকের ভেতরে লেগে যায়, একটা মেয়ে সেও তাদেরকে এইভাবে ঠকিয়েছে, বৌমাটাও এইভাবে ঠকালো, এমন করে কাঁদলো না আমার মনটা গলে গেল, সত্যি বলছি আমার মনটা ভীষণভাবে গলে গেল, এবং আমি ওনার জন্য ইয়ে করেছি, কারণ আজকে আমি তোমরা বলবো কাকিমাকে কেন আবার টানলে, এই কাকিমাই হচ্ছে সব থেকে বেশি খারাপ, কারণ কাকিমা এমন কিছু মানুষের কাছে আমার সম্বন্ধে, এমন কিছু মানুষের কাছে আমার সম্বন্ধে কিছু কথা বলেছে যেটা আমি শুনে তো অবাক হয়ে গেছি যে এটা কি বলছে। আমার স্বামীর ফোন আসছে, বলো স্বামী। আচ্ছা মাম্পি যাচ্ছে, আমি ভিডিও করছি যাচ্ছি, এই মাম্পি, কারণ সেই যেই বিষয়ে কথাগুলো বলেছে না সেই বিষয়গুলো আমি জানি, এইগুলো উনি ছাড়া
এটা একেবারে অভ্যন্তরীণ কথা। এই কথাটা পৃথিবীর কারোর জানার কথা নয়। সেই কথাটা ওরা যখন আমায় বলছে আমি অবাক। আমি বলছি, কী বলছো? কাকিমা বলেছে? বলছে হ্যাঁ, পাশ থেকে কাকিমা এইসব কথা তোমার নামে বলছে। বুঝতে পেরেছো তো? তাহলে আজকে আমি মানে আমার চোখ অনেক দিক থেকে খুলেছে, অনেক দিক থেকে। আর ওরা ভেতরে ভেতরে এমন এমন কাজগুলো করেছে। যা বিস্কুট, যা যা, দিয়ে দে, দরজাটা দিয়ে দে। ওরা ভেতরে ভেতরে এমন এমন কাজ করেছে যেগুলো সত্যিকারের বলছি, মন ভেঙে দেওয়ার মতন, মন ভেঙে দেওয়ার মতন কাজ করছে। আমি মানে আমি অনেক দিন থেকে অনেক কথা শুনেছি, অনেক দিন থেকে আমি কিন্তু কোনো রিয়্যাক্ট করিনি। আমি তোমাদেরকে বাইরে আনিইনি। নাহলে দেখো, বাড়িতে একজন ভদ্র মানে বয়স্ক মানুষ, তাকে তো ওরাই গিয়ে নিয়ে এলো আত্মীয় আত্মীয় করে। যখন এসে দেখেছে সেই মানুষটা বোধহয় এখানে সুখে আরামে থাকা খাওয়া পেয়ে সে মানুষটার যাওয়ার মনের ইচ্ছাটা কমে গেছে, ভেবেছে থাক না, মেয়ের কেউ তো নেই বাড়িতে, দুজন মানে অনেক সময় হয় না, অনেক আত্মীয়র বাড়ি থেকে যায়, তা থাকি কদিন থাকি, সুস্থ হয়ে তারপরে যাবো, এটা মনে হয় ভেবেছে। ভদ্রলোকের কেউ নেই, তা সেই আশাতেই ওদের কাছে থেকেছিল। তা দেখছে, এরা দেখছে এ তো নড়ার পার্টি নয়, এ তো মনে হচ্ছে এখন এখানেই থেকে যাবে, কারণ কাকার তো কেউ নেই, কাকা দাদুর কেউ নেই, লেবারের কাজ করে খায়। তো সেই জায়গায় যদি ওদের বাড়ি থাকতেও দিত, দুবেলা দুটো ভাতও দিত, তারপরেও তো ওদের হাতে হাতে সব করতো, তাতে তো কোনো ইয়ে হতো না, তাই না? না, এদের মনের ভেতরে এতটা নোংরা। মানুষটাকে দিয়ে আসার পর মানুষটার আর একটা দিনও ফোন করে খোঁজ নেয়নি। মানুষটা ফোন করে গেছে, সেই ফোনটা অবধি তোলেনি। তারপরে মানুষটা বাধ্য হয়ে আমাকে ফোন করছে যে সীমা একটু দেখ না কেন ফোন তুলছে না। আমি বলছি ফোন তুলছে না, আমি বলছি হতে পারে ফোনে ব্যস্ত, বা হতে পারে ভিডিও করছে, বা তোমার মিস কল দেখেনি। বলছে না রে, আমি অনেকবার করেছি, আর অনেক দিন ধরে করছি, কদিন ধরে কন্টিনিউ করছি। ওরা তো আমাকে দিয়ে যাওয়ার পর আর কোনো ফোনই করলো না। একদিন বোধহয় ফোন করেছে, তারপরে আর কোনো খোঁজ নেয়নি। আর বললো যে আসবো, নিয়ে যাবে, তা তো কোনো খোঁজ খবর কিছুই দিচ্ছে না। তাহলে কি হবে না হবে, তাহলে আমি কী করবো না করব, এখান থেকে তাহলে আমি কি এদেরকে বলবো বাড়ি দিয়ে আসতে, এরকম ঘটনাটা, বুঝেছ? এরা আর আমি যখন ফোন করে বলছি কী ব্যাপার, তখন পুরো কথাটাকে একেবারে নয়, কই ফোন আসেনি তো, ফোন করেনি তো, এত এরা ফ্লুয়েন্টলি মানে মুখের আগায় জিভের আগায় এরম নড়ে মিথ্যা কথা। আমি যে কী একটা বয়স, আমি সত্যি বলছি ওই বিষয়টা তো আমি খুব কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, যে একটা আমি একটু নিরীহ, আমার একটু মনটা নরমই। সত্যিকার বলতে আমার বাড়িতে যদি অপশান থাকতো না, আমি এইসব মানুষকে এনে আমার বাড়িতে রাখতাম। আমাদের বাড়িতে সুব্রত মজুমদারও সবসময় মানে মানুষজন মানে কোন মানুষের হঠাৎ করে কি রূপ বেরোয়, ওই জন্য। আর আমি এরকম আবেগী বলে না, আমি যে সবার সাথে মিশি, সবাইকে আমার বাড়ি নিয়ে চলে আসি, সবার সাথে মানে আমার কার বাজার হলো না সেই চিন্তা মনে হয়, আমার কার হাঁড়ি চলো না, আমার পরিচিতর ভেতরে তার যদি হাঁড়ি না চড়ে মনে হয় কি যেন আমার ঘর থেকে চাল। এমনও দিন গেছে, এমনও দিন গেছে, কারোর কাছে ধরো গল্প করছি বসে বসে, তার ছেলে বাড়িতে এসে কি খাবে কোনো ইয়ে নেই, ঠিক আছে চলো, আমার বাড়িতে গিয়েছে ডিম, আলু, চাল, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা সব দিয়ে গুছিয়ে, যাতে তার ছেলে এলে ভাত আর একটা ডিমের ঝোল করে দিতে পারে, সব ঘর থেকে সন্ধ্যের পরে। সত্যিকারের ভগবান আমাকে দিয়েছে না, এটাই আমি বলবো না যে আমি মানুষকে দিলে কোনো দিন ফুরায় না, মানুষকে দিলে বাড়ে, এবং ভগবান আমার তার 3-4 গুণ করে আমাকে ফেরত দিয়েছে। বাজারে গেছি কোনো সময়, আমের সাথে কেউ গেছে ধরো, তার সত্যি পরিস্থিতি খারাপ, ও তুমিও নাও, তুমিও তোমারও, ও শুধু বাজারটুকু মানে আমার বাজার তো করেছি, তাকে বাজার করে দেয়া, মাছের ঝোলে তোর আইটেম কিনে দিলে, মাছ 4 পিস কিনে দিলে মাছের ঝোলটা করবে, তাই সেই সবজিটুকুও কিনে দিয়েছে, যাতে গিয়ে সে তাকে আবার মাছ এসেছে বলে বাদবাকি জিনিসের চিন্তা না করতে হয়, এরকম করে করেছি আমি। এই যে মা লক্ষ্মীর চন্দন কপালে, একটা বর্ণ যদি আমি মিথ্যা কথা বলি, জিভটা যেন খসে মাটিতে পড়ে যায়। আর এই যে মা লক্ষ্মী ওই জায়গায় বসে যেন আমার সমস্ত পাপের হিসাব করে, যদি একটা বর্ণ আমি মিথ্যা কথা বলেছি। আমি সব সময়
মানুষের প্রতি আমি ভীষণ আবেগী, আর মানুষের জন্য আমার মন ছটপট করে। কার কোন মানুষের কোন প্রবলেম যদি একবার আমার মাথায় চলে আসে, যেমন হচ্ছে আমি ঘুম উড়ে গেল তার প্রবলেম। কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে গেছি, কারণ মানুষের যে রূপ দেখতে দেখতে না এখন আমি শক্ত হয়ে গেছি। এখন আর আমার মানুষের প্রতি কোনো আবেগ ভালোবাসা বা সেই সফটনেসটা আর নেই, এই মানুষই নষ্ট করে দিয়েছে। তো চলো, কোম্পানির ফোন চলছিল, ফোন ঢুকেছিল কোম্পানি, তাই আমার ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো আর সাবধানে থেকো। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও।